ভারতের পাহাড়ি অঞ্চলে সুমিরপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে পিঙ্কি আর নয়না ওদের মায়ের সাথে থাকতো। ওদের বাবার কিছুদিন আগেই স্বর্গবাস হয়ে গেছিল। পিঙ্কি আর নয়নার বাবা বাদামের চাষ করতেন। বাবা, তোমাদের বাবা তো এখন আমাদের মধ্যে নেই। তোমাদের দুজনের মধ্যেই কাউকে বাদাম বিক্রি করতে বাজারে যেতে হবে। মা, আমি বাদাম বিক্রি করতে বাজারে যাব? নয়নার মাথায় একদম বুদ্ধি নেই, ও হিসাবই করতে পারবে না। ও, বড় হিসাববালি এসেছেন। বাদাম বিক্রি করতে আমি যাব। পিঙ্কির নজর শুধু ছেলেদের ওপর থাকে, তাই যদি রাস্তায় কোনো ছেলের সাথে দেখা হয় তাহলে ও বাদাম টাদাম সব ভুলে যাবে। তুই তো একদম দুধে ধোয়া। টিঙ্কুর ব্যাপারে বলবো মাকে? বল, কি বলবি? আরে, তোমরা দুজন ঝগড়া বন্ধ করো। প্রথমবার আমি তোমাদের দুজনকেই বাদাম বিক্রি করতে পাঠাবো। যেই পয়সা বেশি নিয়ে আসবে ঘরে, পরের বার থেকে সেই বাদাম বিক্রি করতে যাবে। পিঙ্কি আর নয়নার মা দুজনকে 5টা 5টা করে সোনার বাদাম দিল। মা, এই সোনার বাদামগুলো দিয়ে আমরা কি করব? এগুলোকে নিজের কাছে রাখো, শুধু দরকার হলে যে তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হবে সে এটার ব্যবহার করবে। এবার তোমরা বাদাম বিক্রি করতে যাও। পিঙ্কি আর নয়না বাদাম ভর্তি ঝুড়ি নিজেদের মাথায় নেয় আর আলাদা আলাদা রাস্তা ধরে বাজারের দিকে বেরিয়ে যায়। পিঙ্কি যে রাস্তায় যাচ্ছিল সে রাস্তায় হগেদের আড্ডা ছিল। সেখানে 2জন লোক আর 1জন মহিলা ছিল। দেখো, একটা সোজা সরল মেয়ে আসছে, তাড়াতাড়ি নিজের নিজের জায়গায় চলে যাও। অনেকদিন পরে এই রাস্তায় একটা শিকার পাওয়া গেছে। পিঙ্কি রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন লোক ওকে আটকায়। আরে শোনো মা, তুমি কি বিক্রি করতে যাচ্ছ? বাদাম বিক্রি করতে যাচ্ছি। আমি বাদাম কিনতে চাই, দেখাও না। পিঙ্কি ওই লোকটাকে ঝুড়ি খুলে বাদাম দেখায়। আরে, এ তো বাদাম নয়, এ তো পাথর। তোমার কি মাথা খারাপ আছে? এগুলো বাদামই। পিঙ্কি যখন একটু এগিয়ে যায় তখন দ্বিতীয় ঠগ ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, শোনো মেয়ে, কি বিক্রি করছো? বাদাম বিক্রি করছি। দেখাও তো দেখি। বাদাম কিনতেই বাজারে যাচ্ছিলাম। পিঙ্কি ঝুড়ি খুলে বাদাম দেখায়। এই মেয়ে, আমাকে কি পাগল ভেবেছো? এগুলো তো পাথর, এগুলো কোথা থেকে এনেছো? আমার মা আমাকে দিয়েছে। মনে হয় তোমার মা তোমাকেও বোকা বানিয়েছে। না, আমার মা এরকম করতে পারে না। পিঙ্কি যখন আরেকটু আগে এগোলো তখন তৃতীয় ঠগ এসে পড়ে। সেও পিঙ্কির বাদামকে পাথর বলে। তুমি বললে তোমার আর একজন বোন আছে। আমার মনে হয় তোমার মা চালাকি করে তোমার ঝুড়িতে পাথর রেখে দিয়েছে। শেষ পর্যন্ত পিঙ্কি হগেদের ফাঁদে ধরা পড়ে যায়। পিঙ্কি সোনার বাদাম বের করে ওদের দেখায়। তাহলে কি এটাও পাথর? আমার মা বলেছিল এই 5টা বাদাম সোনার। মেয়ে, এটাও পাথরের। তোমার মা আর বোন তোমাকে বোকা বানিয়েছে। পিঙ্কি রাগের মাথায় সোনার বাদাম সহ সব বাদাম ফেলে দিয়ে বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে নয়না যে রাস্তায় বাজারে যাচ্ছিল ওই রাস্তায় একজন পুরুষ আর একজন মহিলা থাকতো, যারা ইমোশনাল ড্রামা করে লোকেদের থেকে পয়সা নিত। ওই দেখ, একটা মেয়ে আসছে, চল তাড়াতাড়ি শুরু করি। আরে, আমি নিঃস্ব হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। আমাদের সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমার স্বামী খুব অসুস্থ, কেউ তো আমাদের কিছু সাহায্য করে দাও। শোনো মেয়ে, তোমার কাছে কিছু টাকা থাকলে আমাদের দাও, আমি আমার স্বামীর চিকিৎসা করব। নয়না বুঝে গেল যে ওই মহিলা আর পুরুষ নাটক করছে। দেখো, এখন আমার কাছে কোনো টাকা নেই। আমি জাদুই বাদাম বিক্রি করতে যাচ্ছি। এগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো। জাদুই বাদাম? হ্যাঁ, জাদুই বাদাম। কেউ যদি এগুলো নিজের ঘরে 2 মাস রেখে দেয় তাহলে ওইগুলো সোনার হয়ে যায়। দেখো, আমার কাছে কিছু সোনার বাদাম আছে। নয়না নিজের মায়ের দেয়া 5টা সোনার বাদাম দেখায়। আমি সব সোনার বাদাম তো আনতে পারিনি,
কারণ তোমরা তো জানো রাস্তায় অনেক চোর ডাকাত থাকে। যদি তুমি আমার বাদাম বিক্রিতে সাহায্য করো তাহলে আমি তোমায় আধা কিলো বাদাম দিয়ে দেব। ওরা দুজন ভাবে যে আধা কিলো বাদাম যখন সোনার হয়ে যাবে তখন ওরা অনেক ধনী হয়ে যাবে। এই জন্য ওরা নয়নাকে বাদাম বিক্রিতে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। এবার এই ঝুড়িটা মাথায় রাখো আর বাজারে নিয়ে চলো। ওরা দুজন নয়নার ঝুড়ি মাথায় বয়ে বাজারে নিয়ে যায়। আমি এখানে বসে আছি, তোমরাও আওয়াজ লাগাও যেভাবে আমি লাগাচ্ছি। জাদুই বাদাম নিন, জাদুই বাদাম, যা সোনার হয়ে যাবে। পুরুষ আর মহিলাটি জাদুই বাদামের লোভে খুব পরিশ্রম করে নয়নার সব বাদাম বিক্রি করে দেয়। নয়না অনেক অনেক রোজগার হয়। এই নাও আধা কিলো বাদাম, আমি তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। এগুলো বাড়ি নিয়ে যাও আর 2 মাস অবধি অপেক্ষা করো। এইভাবে নয়না নিজের বুদ্ধি দিয়ে ঠগেদেরই বোকা বানিয়ে দেয় আর অনেক টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, এবার তো আপনারা জেনেই গেছেন যে পিঙ্কি আর নয়নার মধ্যে কে বেশি বুদ্ধিমান ছিল। সাজনগড় গ্রামে ভূপতি নামে একজন রাজা ছিলেন। ওনার একটা ছেলে ছিল যার নাম সুমিত ছিল। রাজার রাজ্যে অনেকগুলো ভালো শিকারী ছিল, কিন্তু মাধব নামের একজন শিকারীকে সবসময় নিজের সঙ্গে নিয়ে যেতেন, কারণ ও ধনুষ চালাতে অনেক ভালো ছিল। রাজা যত দয়ালু ছিলেন, ওনার ছেলে সুমিত ততটাই চালাক আর নির্দয়ী ছিল। একদিনের কথা, রাজা নিজের দরবারিকে বললেন, মাধবকে ডেকে নিয়ে এসো। রাজা ডাকার পর শিকারী মাধব দরবারে আসলো আর রাজাকে বলল, মহারাজের জয় হোক, আমার কি কাজ উপদেশ দিন। মাধব, আজ তোমাকে আমার সাথে শিকার করতে যেতে হবে, সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। মাধব উত্তর দিল, রাজা আপনি যেমন আজ্ঞা দেন। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন জঙ্গলে পৌঁছে গেল। তখনই একটু দূরে রাজা একটা হরিণ দেখতে পেল। উনি সঙ্গে সঙ্গে মাধবকে বললেন। ব্যাস, রাজার কথা শুনেই মাধব রথ থেকে নিচে নেমে গেল আর একটা তীর মেরেই হরিণটাকে মেরে ফেলল। এটা দেখে রাজা খুব খুশি হলেন আর মাধবকে বললেন, বা মাধব, তোমার নিশান সত্যিই ভালো। দুজনেই শিকার করে ফেরত আসছিল। তখনই রাস্তায় মাধব রাজাকে জিজ্ঞেস করে, রাজা বাবু, একটা প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে, আমি কি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করো। মহারাজ, আপনার রাজ্যে অনেক বড় বড় শিকারী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও প্রতিবার শিকার করার জন্য আমাকে কেন ডাকেন? তখনই রাজা হেসে বললেন, এই জন্যে মাধব, তোমার মতো ধনুর্বান এখনো আমি দেখিনি। তুমি একটা তীরে শিকারকে মেরে ফেলো। দুজনেই শিকার করে মহল ফেরত আসলো। মাধব তারপর নিজের বাড়ি চলে যায়। কিছুদিন অবধি এরকমই চলতে থাকে। মাধব এখন রাজার খুব ভালো মানুষ হয়ে যায়। কিছুদিন পরে রাজা অসুস্থ হয়ে পড়লেন। একদিন রাজার শরীর হঠাৎ করে খুবই খারাপ হয়ে উঠল। তখনই রাজা দরবারিকে ডাকলেন আর ওকে বললেন, দরবারি, মাধবকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো আর বলো রাজা মশাই ডেকেছেন। মাধব দরবারে আসলো। দরবারি মাধবকে নিজের সাথে রাজার রুমে নিয়ে যায়। রুমে যাওয়ার পর মাধব রাজাকে বলে, মহারাজের জয় হোক। মহারাজ, আপনার শরীর কেমন আছে? মনে হচ্ছে আমি মারা যাব। তুমি কি আমার শেষ ইচ্ছেটা পূরণ করবে? মাধব একটু ঘাবড়ে যায়। হ্যাঁ মহারাজ, আপনি একবার আজ্ঞা দিন। শোনো মাধব, আমি কয়েক বছর ধরে আমার ছেলেটাকে এই জাদু ধনুক লুকিয়ে রেখেছিলাম। যদি ভুল করেও আমার ছেলের কোনোভাবে পৌঁছায় তাহলে ভস্ম হয়ে যাবে। তার কারণ এই ধনুক লোভী মানুষকে কখনো সঙ্গ দেয় না। এই নাও, এই ধনুক তুমি সাবধানে রেখো, আর ভুল করেও আমার ছেলেকে এর ব্যাপারে কোনো মতেই বলবে না। মাধব রাজার থেকে ধনুষ নিয়ে নিল আর নিজের বাড়ি ফিরে যায়। তারপর ওই ধনুষকে খুব ভালোভাবে নিজের আলমারিতে রেখে দেয়। কিছুদিন পরে রাজা মরে গেলেন আর এই কথাটা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। রাজার মরার পর
ওনার ছেলে সুমিত রাজা হয়ে যায়। রাজা হওয়ার পর ও আরো বেশি খারাপ আর নির্দয়ী হয়ে গেল। ও এখন লোকেদের ওপরে অনেক অত্যাচার শুরু করে দিল। তারপর একদিন সুমিত দরবারের সঙ্গে মাধবের কাছে সন্দেশ পাঠালো। তখনই মাধব দরবারে পৌঁছলো আর সুমিত মাধবকে বলল, মাধব, আজ থেকে তোমাকে আমি শিকারীর পথ থেকে সরিয়ে দিচ্ছি। মাধব কাঁদতে কাঁদতে ওকে বললেন, না না মহারাজ, এরকমটা করবেন না। আমার ঘর এই কাজেই চলে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিন, কিন্তু এরকম করবেন না। কিন্তু সুমিত তার একটাও কথা শুনল না। ও দরবারির হাতে মহল থেকে ওকে বার করে দেয়। মাধব কাঁদতে কাঁদতে নিজের বাড়ি পৌঁছয়। তখনই নিজের বাবাকে কাঁদতে দেখে ওর ছেলে রাজু ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? বাবা, রাজা সুবীর আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমি খুব দুঃখী। আমরা আমাদের সংসার কিভাবে চালাবো? মাধবও এটা শুনে উদাস হয়ে গেল আর ও নিজের বাবাকে বলে, চিন্তা করো না বাবা, আমি কোথাও কাজ খুঁজে নেব। তারপর রাজু একটা দোকানে লাকড়ি কাটার কাজ শুরু করে দেয়। কিন্তু তারপরেও ওদের ঘরের পরিস্থিতি শোধরায় না। আর ওর বাবা মাধব কোনো জমিদারের ক্ষেতে কাজ করতে শুরু করে। একদিন রাজুর অনেক জ্বর আসলো আর ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাধব এটা দেখে খুব ভয় পায়। ওর কাছে এত টাকাও ছিল না যে ও ডাক্তার ডাকতে পারে। তখনই ওর নজর পড়ল আলমারিতে রাখা রাজার ধনুকের ওপরে। এটা দেখে ও নিজের মনে ভাবে, রাজা ভূপতি বলেছিলেন এটা একটা জাদুর ধনুক, কিন্তু আজ পর্যন্ত এই ধনুক দিয়ে কোনো জাদু দেখিনি। এটা একটা অমূল্য জিনিস। আমাকে আমার ছেলের জীবন বাঁচাতে এটাকে আমাকে বিক্রি করতেই হবে। মাধব কাঁদতে কাঁদতে ধনুকটা উঠালো আর নিজের বুকের থেকে লাগিয়ে নিল। আর যখনই ও ঘর থেকে বাইরে বেরোতে লাগলো, ও ধনুক থেকে কিছু আওয়াজ শুনতে পায়। মাধব, কাঁদিস না, আমি একটা জাদু ধনুক। আমি একজন সৎ আর গরিব মানুষদের সাহায্য করি। লোভী মানুষদের আমি কখনো সঙ্গ দিই না। তুই আমাকে আমার ছেলের থেকে লুকিয়ে রেখেছিস। যদি ভুল করেও রাজার ছেলে এটা ছুঁয়ে নিত তাহলেও ভস্ম হয়ে যেত। এই নাও মাধব, আমি তোকে সাহায্য করব। তখনই মাধবের সামনে অনেকগুলো টাকা চলে আসে। ওটা দেখে ও খুবই খুশি হলো আর ও তাড়াতাড়ি ডাক্তারকে গিয়ে টাকা দিল। ডাক্তার এসে বাড়িতে মাধবের চিকিৎসা করেন আর কিছুদিনের মধ্যেই ওর ছেলে ঠিকও হয়ে যায়। আর তারপরে কি ছিল, মাধব আর তার ছেলে রাজু ওই ধনুকের সাহায্যে গ্রামে গরিব লোকেদের সাহায্য করতে শুরু করে। আর এই কথাটা রাজা সুমিতের খবরই খুঁজে পেল আর ও তাড়াতাড়ি করে রাজাকে গিয়ে সমস্ত কথাটা বলে দেয়। রাজা সুমিত এটা শুনে নিজের মনে ভাবতে লাগলো, আরে বাহ, এই জাদুর ধনুক দিয়ে তো আমি অনেক বড়লোক হয়ে যেতে পারবো। রাজা সুমিতের মনে লোভ চলে আসলো। ও সেদিনই রাত্রে মাধবের বাড়িতে চুরি চুরি করে পৌঁছল। ও ধনুকটা এদিক ওদিকে খুঁজতে শুরু করলো। তখনই ওর নজর পড়ল আলমারির ওপর। আর ও যখনই আলমারিটা খুলল, ও জাদুই ধনুক দেখতে পেল। ধনুকটা দেখে ও খুব খুশি হলো আর নিজের মনে ভাবতে শুরু করলো, এবার আমি এই পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ হয়ে উঠব। ব্যাস, তারপর ও যখনই ওই ধনুকটা ছুঁল, ও সেখানেই ভস্ম হয়ে গেল। আর এইভাবেই লোভের কারণে রাজা সুমিত মরে যায়।
তারপর মাধব আর তার ছেলে রাজু এইভাবেই জাদুই ধনুকের সাহায্যে গরিব লোকেদের সাহায্য করতে থাকলো।